Okay. Hey, বেরো বা তাড়াতাড়ি বেরো। না, ক্লাস নিব। আরে কি যায় দেখলো। Hello guys, শোনা যাচ্ছে আমার কথাবার্তা? Yes, sir. Yes, sir. Okay, let's start now. Oops. ওকে, আমরা আজকে থেকে ফেরাস ফাউন্ডারি প্র্যাকটিস শুরু করব। কাস্ট আয়রন একটা টপিক, সেটা মনে হয় তোমরা আর কোথাও পড়োনি। তোমাদের ফিজিক্যাল মেটালজি থেকে কাস্ট আয়রন পড়ানো হয়েছে? খুব হালকাভাবে পড়ানো হয়েছে, কিন্তু আমাদের ডিটেলস বলা হয়নি। যেমন গ্রে কাস্ট আয়রন কিছুটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, এর শার্প কর্নার গুলো, ডাকটাইল কাস্ট আয়রনে এই নডুল ফর্ম করে, এগুলো আর কি। কিন্তু এগুলো একদম বেসিকে যাওয়া হয়নি, বা এগুলো কিভাবে এই প্রপার্টি গুলোকে কন্ট্রোল করে কিভাবে প্রসেস কন্ট্রোল করতে হবে, এটাও আমাদের ইন ডিটেইল পড়ানো হয়নি। বুঝছি, ঠিক আছে। এটা ওকে, কাস্ট আয়রনটা মূলত এই আমাদের এই ফাউন্ডারি কোর্সের মধ্যে পার্ট ইনক্লুডেড, যার জন্য আমি এটাকে ডিটেল রেখেছি অন্যগুলো বাদ দিয়ে, যে আমরা যাতে কাস্ট আয়রনটা একটু ডিটেল করতে পারি। ওকে, সো এই ফেরাস ফাউন্ডারি প্র্যাকটিসটা আমরা অনেকগুলো লেকচার ইউজ করবো, 7টা বা 8টা লেকচার। আজকে আমাদের মূলত পার্ট হলো কাস্ট আয়রনকে চেনা, ফ্যামিলিজ অফ কাস্ট আয়রন। এটার জন্য যদিও আমি একটা বই, এভনারের একটা বই আছে, আমি খুব একটা পছন্দ করি না, বিকজ দ্যাট ইজ ফর নন মেটালার্জিস্ট, নট ফর মেটালার্জিস্ট। But to some extent, this book is useful because in simple language, it explains everything. So, as a beginner's course হিসেবে তোমরা এভনারের বইটা দেখতে পারো। আর কাস্টিং রিলেটেড ইস্যুগুলো ডিল করা হবে হাইন লোপার নজরথারের প্রিন্সিপালস অফ মেটাল কাস্টিং বই থেকে। সো ফিজিক্যাল মেটালজি দেখতে গেলে তোমরা এনি কাইন্ড অফ ফিজিক্যাল মেটালজি বই দেখতে পারো। কাস্টিং ইস্যুগুলো আমরা হাইনের বই থেকে দেখবো। ওকে, সো আমাদের আজকের পার্টির মধ্যে যে থাকবে সেটা হলো কাস্ট আয়রন পড়ার আগে আমরা একটু দেখতে যাবো। আমরা ধরে নিয়েছি যে আমাদের সায়েন্স গুলো দেখা হয়ে গেছে, আমরা কাস্টিং এর কতভাবে কাস্টিং করতে হয় সেগুলো আমাদের মোটামুটি জানা হয়ে গেছে। যদিও এটা তোমাদের লেকচারে আস্তে আস্তে করে বলবে বিভিন্ন ধরনের কাস্টিং প্রসেস উপর। আমরা ধরে নিয়েছি, এটা জেনে গেছি। এখন আমরা মেল্টিং স্টার্ট করব। সো মেল্টিং স্টার্ট করার আগে আমার জানা দরকার হলো যে কি ধরনের অ্যালয়গুলো নরমালি ফাউন্ডারিতে ইউজ করে, যার জন্য এখানে বলা হয়েছে মেটাল কাস্টিং দ্য ফাউন্ডারি। ফাউন্ডারিতে যে সমস্ত অ্যালয়গুলো ইউজ করে সেগুলোর একটু স্পেশাল কিছু কোয়ালিটি লাগে, কিছু প্রপার্টিস লাগে। সেই জিনিসগুলো কি সেটা আমরা এখান থেকে চেষ্টা করব। দেন উইল ডিসকাস অন কাস্ট আয়রন, ফ্যামিলিজ অফ কাস্ট আয়রন। অনেক ধরনের কাস্ট আয়রন আছে, তাদের স্ট্রাকচারাল ডিফারেন্স গুলো দেখার চেষ্টা করব, কেমিক্যাল কম্পোজিশনের ভেরিয়েশন দেখার চেষ্টা করব, এন্ড দেন সলিডিফিকেশন প্রসেস ইউজিং ফিজিক্যাল মেটালজি, যে ফেজ ডায়াগ্রাম যেটা আছে সেটা দেখে, এবং ফাইনালি কিছু প্রপার্টিজ এন্ড অ্যাপ্লিকেশনস আলাপ করব। সো দিস ইজ এ জেনারেল টপিক অন কাস্ট আয়রন। ওকে, সো আমরা যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, সব ম্যাটেরিয়াল আমরা ফাউন্ডারিতে তৈরি করি না। ফাউন্ডারিতে যদি কমপ্লেক্সিটি লাগে কোনো একটা অবজেক্টের, তখন আমরা ফাউন্ডারির দ্বারস্থ হই। আদারওয়াইজ উই টেন্ড টু প্রেফার ডিফর্মেশন প্রসেস, ফর এক্সাম্পল রোলিং এক্সেট্রা এক্সেট্রা, মেশিনিং। কিন্তু যখন আমাদের কমপ্লেক্সিটি থাকে এবং কিছু অ্যালয় আছে যেগুলো ফাউন্ডারিতে করতে সুবিধা, সেই সমস্ত অ্যালয়গুলো সাধারণত আমরা ফাউন্ডারিতে ইউজ করে থাকি। সো a variety of alloy is available for selection to obtain necessary combination of property to meet specific conditions, and each of these alloys of groups alloys possess certain foundry characteristics.
এবং সার্টেন ফাউন্ডারি ক্যারেক্টারিস্টিক্স না হলে এগুলো সাধারণত ফাউন্ডারিতে অ্যাপ্লাই করা যায় না। ফর এক্সাম্পল, যদিও আমরা স্টিল বলি মোস্ট ভার্সাটাইল এবং স্টিল ফাউন্ডারির কথা আমরা আলাপ করি, কিন্তু স্টিল ফাউন্ডারির তুলনায় কাস্ট আয়রন ফাউন্ডারি ইজ ওয়াইড, ব্যাপক, ঠিক আছে। এবং কাস্ট আয়রন হলো দ্য মোস্ট ওয়াইড শেয়ার অফ অ্যালয়েস যেটা ফাউন্ডারিতে ইউজ করা হয়। যদিও স্টিল সবচেয়ে বেশি ইউজ করা হয় দুনিয়াতে, কিন্তু সেই স্টিলটা ফাউন্ডারিতে ইউজ করা হয় না। ওকে, সো এগুলো যদি একটু ক্লাসিফাই করি, তাহলে আমরা ফেরাস ফাউন্ডারির মধ্যে আমরা দেখেছি স্টিল আছে, স্টিলের মধ্যে হাই অ্যালয় আমরা করতে পারি। হাই অ্যালয় ফর এক্সাম্পল স্টেনলেস স্টিল হতে পারে, লো অ্যালয় স্টিল আছে, অর্ডিনারি লো অ্যালয় স্টিল আছে, প্লেন কার্বন স্টিল তো কমন আছে। এছাড়া কাস্ট আয়রনের মধ্যে কয়েকটা ভ্যারাইটি আছে। মোস্ট কমন ভ্যারাইটিস হলো গ্রে আয়রন। বাই দ্য ওয়ে, আমরা কোনো কোনো ক্ষেত্রে গ্রে কাস্ট আয়রন বলি, ডাকটাইল কাস্ট আয়রন বলি, আমরা এটাকে কমনলি গ্রে আয়রনও বলি। গ্রে আয়রন, ডাকটাইল আয়রন, হোয়াইট আয়রন, ম্যালিবল আয়রন, এছাড়া। সো কাস্ট শব্দটা থাকতেই হবে আপনার সাইডে। সো গ্রে আয়রন, ডাকটাইল আয়রন, হোয়াইট আয়রন আর ম্যালিবল আয়রন, এই 4 ধরনের কাস্ট আয়রন আমরা কমনলি ইউজ করে থাকি। যদিও নানান ধরনের ভ্যারাইটিস আছে, একটু পরে আমরা দেখব। নন ফেরাসের মধ্যে আমরা কমন যে সমস্ত অ্যালয় ফাউন্ডারিতে ইউজ করে থাকি সেগুলো অ্যালুমিনিয়াম বেস, ম্যাগনেসিয়াম বেস, কপার আছে, জিঙ্ক বেস, প্লেট বেস, নিকেল বেস, টিন বেস আছে, আর সার্টেন মিসেলানিয়াস অ্যালয়স আছে। সো প্রথম দুইটাকে লাইট মেটাল বলে। যদিও লাইট মেটালের মধ্যে একটা ইম্পর্টেন্ট মেম্বার আছে, সেটা হলো টাইটেনিয়াম, কিন্তু সেটাকে ফাউন্ডারিতে ইউজ করা হয় না। কথাটা ঠিক ভুল বললাম, ফাউন্ডারিতে ইউজ করা হয়, কিন্তু ভেরি স্পেশালাইজড ফাউন্ডারি, এবং তার জন্য যে মেল্টিং সিস্টেম লাগে ডিফারেন্ট কাইন্ড অফ সিস্টেম, ঠিক আছে। যার জন্য এটাকে কমন অ্যালয় হিসেবে আমরা এখানে ইউজ করি, শব্দটা উল্লেখ করি না। সো কমন ফাউন্ডারি অ্যালয়ের মধ্যে, লাইট অ্যালয়ের মধ্যে আছে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম, এবং নিচের যে 4টা ভ্যারাইটি আছে সেগুলোকে সাধারণত হেভি আয়রন বলে, হেভি মেটাল বলে, হেভি আয়রন, হেভি মেটাল। So copper base, zinc base, lead base and nickel base. ওকে, ফাউন্ডারি অ্যালয় সিলেক্ট করতে গেলে পরে অনেকগুলো প্রপার্টি আছে। নরমালি আমরা অ্যালয় সিলেক্ট করার জন্য একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করার জন্য ইউজ করে থাকি। তার মধ্যে কিছু গ্রুপে ফেলেছি এখানে, যেমন কস্ট, করোশন রেজিস্ট্যান্স, স্ট্রেংথ, টাফনেস, ওয়েট। দিস আর দ্য জেনারেল প্রপার্টিজ। স্পেশাল প্রপার্টির মধ্যে আছে কাস্টিং প্রপার্টিজ। এখানে উল্লেখ করা বিষয় সেটা হলো মেল্টিং পয়েন্ট, fluidity, mode of solidification, shrinkage, etc. So these are the common properties যেগুলো ultimately decide করে কোন অ্যালয়টা ফাউন্ডারিতে ইউজ করা যাবে। মেল্টিং পয়েন্ট, ওকে, মেল্টিং পয়েন্ট as low as possible হলে আমাদের জন্য সুবিধা। Fluidity must be very high. Mode of solidification, ওকে, যদিও বিভিন্ন ধরনের mode of solidification ইউজ করা যেতে পারে, কিন্তু we tend to prefer স্কিন, কি বলে রেখে, স্কিন ফ্রিজিং বেজ অ্যালয়, অর্থাৎ একটা টেম্পারেচার মেল্ট করে, তাহলে পরে এতে ফ্লুইডিটি বেটার থাকে। শ্রিঙ্কেজ, এটা ওয়াইড ভ্যারাইটিতে থাকে। হাই এন্ড লো টেম্পারেচার প্রপার্টিজ আছে, ইলেকট্রিক্যাল প্রপার্টি, সাসেপ্টেবল টু হিট ট্রিটমেন্ট, তার মানে কিছু অ্যালয় আছে হিট ট্রিটমেন্ট করে প্রপার্টি এনহ্যান্স করা যায়। স্পেশাল প্রপার্টি রিকোয়ারমেন্ট অফ ওয়্যার, মেশিনারিটি, এটসেট্রা এটসেট্রা। এছাড়া আরো কতগুলো প্রপার্টি আছে যেগুলো আমরা খুব একটা পরিচিত না, যেমন ট্র্যাডিশন, অ্যাপিয়ারেন্স, পার্সোনাল প্রেফারেন্স, সেলস এফোর্ট ফর সার্টেন অ্যালয়স। যে সেলসম্যান আছে সে তোমাকে গসাইয়া দিল একটা অ্যালয়, ঠিক আছে। সো দিস ইজ দ্য নাম্বার 14। সো পার্সোনাল প্রেফারেন্স কিছু অ্যালয় আছে, আমার এই অ্যালয়টা বেশি ভালো লাগে, সো আমি এটাই বেশি করে কমফোর্টেবল ফিল করি। অ্যাপিয়ারেন্স পুরো পার্টিকুলার পারপাসের জন্য দেখতে শুনুন, গোল্ডেন কালার ফর এক্সাম্পল, হোয়াইট কালার ফর এক্সাম্পল। সো কালার একটা আছে। ট্র্যাডিশন, বাই ট্র্যাডিশন এই কাজটা করতে গেলে নরমালি এই অ্যালয়টা ইউজ করে। সো এই ধরনের ট্র্যাডিশন আছে, আমরা এগুলো সচরাচর দেখে থাকি। সো দিস আর দ্য কমন প্রপার্টিজ। তার মধ্যে ফাউন্ডারি অ্যালয় সিলেক্ট করতে গেলে পরে কস্ট তো অবশ্যই আছে, স্ট্রেংথ, টাফনেস, ওয়েট, এগুলো তো জেনারেল প্রপার্টির মধ্যে আছে, কিন্তু আমরা এই 4টা প্রপার্টি পার্টিকুলারলি ইন্টারেস্টেড, সেটা হলো ফাউন্ডারি অ্যালয়ের জন্য। Okay, now let's talk about foundry cast iron. So cast iron is the largest tonnage of cast to shape product. এখানে শব্দটা উল্লেখ করো, দেখো, cast to shape, তার মানে নিয়ার নিশ্চিত প্রোডাক্ট যখন তৈরি করি, অর্থাৎ আমি কাস্টিং করে ফাইনাল ডাইমেনশনের প্রপার্টি যদি প্রোডাক্ট যদি পেতে চাই, তাহলে কাস্টিংটা মোস্ট ভার্সাটাইল মেথড। ফাউন্ড এভরিওয়্যার হোয়ার ম্যানুফ্যাকচার অকার্স। তোমরা জানো কিনা বাংলাদেশের সবচেয়ে বড় ফাউন্ডারি কোথায় ছিল? কেউ বলতে পারবা কি সবচেয়ে বড় ফাউন্ডারি কোথায়? আপনি বলছিলেন স্যার আদমজী জুট মিলের ক্যাপটিভ ফাউন্ডারি। এক্স্যাক্টলি আদমজী জুট মিলের সবচেয়ে বড় ফাউন্ডারি। সো যেখানেই ম্যানুফ্যাকচারিং হয়
সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কিছু না কিছু ফাউন্ড্রি কাজ চালানোর জন্য একটা ফাউন্ড্রি থাকে, ছোটখাটো বড় খাটো যাই বলো না কেন। The demand of iron casting based on nature of cast irons or engineering material and their economic cost advantage. So iron casting টা most versatile castings সব জায়গায় ইউজ করা হয়, এবং this is the one of the most common alloy যেটা ফাউন্ড্রিতে ইউজ করা হয়। যদিও কমন অ্যালয় সারা দুনিয়াতে ইউজ করা হয় সেটা হলো স্টিল, লার্জেস্ট টনেজ। তবে আমরা জানি যে লার্জেস্ট টনেজ স্টিলের মধ্যে ফাউন্ড্রিতে ইউজ করা হয় না, বরং রড বানাতে বেশি ইউজ করা হয়, শীট বানাইতে বেশি ইউজ করা হয়। এন্ড দিস আর নট ফাউন্ড্রি প্রোডাক্ট, ঠিক আছে? ফাউন্ড্রি প্রোডাক্ট হলো একটা প্রোডাক্ট, এক্সাক্ট প্রোডাক্ট তৈরি করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হলো ফাউন্ড্রি। ওকে, have tremendous range of properties at low cost, strength and hardness, wide variety available. আর মনে হয় স্টিল ছাড়া আর কোনো অ্যালয়ের মধ্যে এত ভেরিয়েশন সম্ভব না। By changing the composition, changing the structure, changing heat treatment, wear and abrasion resistance, machinability, very good machinability, corrosion resistance, very good corrosion resistance. So এই ধরনের tremendous usability property কারণে কাস্ট আয়রনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এক্সেলেন্ট ফাউন্ড্রি প্রপার্টি, ইল্ড পার্সেন্ট ইল্ড অনেক বেশি এটার মধ্যে, ফ্লুইডিটি ভেরি গুড ফ্লুইডিটি পাওয়া যায় কাস্ট আয়রনের জন্য, শ্রিঙ্কেজ মোটামুটি ভালো, ইজি অফ প্রোডাকশন মোটামুটি ভালো। এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে একটা স্টার, 3টা স্টার দিতে পারি, বিকজ এটা ফ্লুইড শ্রিঙ্কেজ কত হবে সেটা বোঝাটা ডিফিকাল্ট। আমাদের ফিজিক্যাল মেথডে জানতে হবে, স্ট্রাকচার বুঝতে হবে, কারণ কত পার্সেন্ট গ্রাফাইট আছে তার উপর ডিপেন্ড করে শ্রিঙ্কেজ কত বেশি হবে। Okay, easier production, casting soundness. So all these are good advantages of cast irons. Disadvantage মধ্যে it is normally brittle. Normally brittle. সব সময় না, normally brittle. যে অ্যালয়টা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, যেমন গ্রে কাস্ট আয়রন, it is a brittle. যার কারণে আমরা নরমালি কাস্ট আয়রন বলতেই আমাদের মনের মধ্যে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো যে brittle. Non-machinability, এটা to some extent available for হোয়াইট কাস্ট আয়রন এন্ড চিল কাস্ট আয়রন, ঠিক আছে? কারণ এখানে সিমেন্টাইট তৈরি হয়, এবং তোমরা জানো সিমেন্টাইট ইজ দ্য হার্ডেস্ট স্ট্রাকচার ইন দ্য ফেজ ডায়াগ্রাম। মার্টেসাইট ফেজ ডায়াগ্রামের স্ট্রাকচার না। ওকে, সো কাস্ট আয়রন কাকে বলে? থিওরিটিক্যালি আমরা যদি বাই বুক ফলো করে ডেফিনেশন বলি, ইটস এ টার্নারি অ্যালয়, ইটস এ ডুয়াল, মানে বাইনারি অ্যালয় না। কার্বন এবং স্টিল যেমন বাইনারি অ্যালয়, কার্বন এন্ড আয়রন, কিন্তু এটা হলো টার্নারি অ্যালয়। সিলিকন মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য ডেফিনেশন। সো কমপ্লেক্স অ্যালয়েস অফ আয়রন, কার্বন এন্ড সিলিকন, কার্বন ক্যান বি আপ টু 4% and silicon up to 3.5%, ঠিক আছে? where carbon present in either graphite form, pure carbon hexagonal structure in the free form, powdery form, or as an intermediate iron carbide solid form. Iron carbide compound হিসেবে থাকে iron carbide Fe3C, orthorhombic structure, সেটা সম্বন্ধে তোমরা ফিজিক্যাল ম্যাথডে জেনেছো। ডাক্টিলিটি ইজ ভেরি লো, দুইটাই যে ফর্মেই থাকুক না কেন, আইদার গ্রাফাইট ফর্মে অর আয়রন কার্বাইড ফর্মে, দুইটাই ডাক্টিলিটি ইজ ভেরি লো and cannot be rolled, drawn or worked at room temperature. So rolling, forging or any kind of working করা যায় না at room temperature, যার কারণে বলা হয় যে casting is the only suitable way to produce object using these alloys. That's why they are called cast iron. So এবং এটার একটা বড় একটা অ্যাডভান্টেজ বলবো যে solidifies with an utility. Utility থাকা মানে melting point can be as low as possible, so বেশি সময় ধরে লিকুইড থাকে, as a result fluidity is excellent for this type of alloy to be cast. Wide variation in types and properties are achieved by variation in composition. কার্বন সিলিকন বাড়িয়ে কমিয়ে সেটা করা যায়। অন্যান্য অ্যালয় অ্যাড করেও আমরা স্ট্রেংথ বাড়াতে পারি, হার্ডনেস বাড়াতে পারি, কমাতে পারি। ভেরিং মেল্টিং এন্ড কাস্টিং কন্ডিশন আমরা কুলিং এর বাড়িয়ে কমিয়ে, ইনিকুলেশন অ্যাড করে না করে, এবং হিট ট্রিটমেন্ট করে। সো এই ওয়াইড ভেরিয়েশন অ্যাভেলেবল, নানান ধরনের এখানে ভেরিয়েবল আমরা অ্যাড করতে পারি, ইউজ করতে পারি টু হ্যাভ এ ভার্সেটাইল রেঞ্জে মেকানিক্যাল প্রপার্টি পাওয়ার জন্য। Classification of cast iron usually done by the form of carbon. Carbon কত পার্সেন্ট আছে সেটা না, ফর্ম অফ কার্বন, কার্বন কি ফর্মে আছে তার উপর বেস করে কাস্ট আয়রনকে ক্লাসিফাই করা হয়। এবং কমন ফর্ম যেটা সেটা হলো গ্রে আয়রন আর গ্রে কাস্ট আয়রন, যেখানে কার্বন ফ্লেক হিসেবে থাকে। দিস দ্য পিকচার, অল দিস আর গ্রাফাইট ফ্লেক। সো এটাকে বলে গ্রাফাইট ফ্লেক, পাতার মতো দেখতে। এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারও অ্যাভেলেবল, তোমরা ফিজিক্যাল ম্যাথমেটিক্স বইতে দেখতে পাবা যে
এবং এই যখন আমি এটা কেটে সেকশন করেছি তখন এই 3 ডাইমেনশনাল পাতার যে ফর্ম যেটা আছে সেটা কেটে গেছে, যার ফলে তুমি ক্রস সেকশন দেখতে পাচ্ছ এটা। এবং মেশিনিং করার সময় যখন তুমি মেশিনিং করো এই যে শেপে ছিল এবং এটা কেটে ফেলেছো, সব পাউডার আলাদা হয়ে গেছে, সো এই জায়গায় একটা গ্যাপ আছে, জাস্ট একটা গ্যাপ। এবং যার পরে তুমি যখন মাইক্রোস্ট্রাকচার দেখছো গ্যাপের থেকে লাইট রিফ্লেক্ট হচ্ছে না, অ্যাজ এ রেজাল্ট ইউ সি ব্ল্যাক। সো এইটা তার মানে দিস ইজ দ্য ফ্রি স্পেস যেখানে আগে গ্রাফাইট পাউডার ছিল, যেটা গ্রাফাইট ফ্লেকের মধ্যে পাউডার ছিল, যেটা এখন আর নাই, যার ফলে ইউ আর সেইং ব্ল্যাক। এবং যার জন্য এটা আমরা আনএস্ট কন্ডিশনে তুমি দেখতে পাও। সো এটা গ্রাফাইট দেখার জন্য এচিং করা লাগে না, আনএস্ট অবস্থায় দেখতে পারো, বিকজ এখান থেকে এটা জায়গাটা গর্ত হয়ে গেছে, যাতে তুমি সরাসরি দেখতে পাচ্ছ। গ্রে আয়রন অলওয়েজ প্রেজেন্টস এ গ্রে শুট। গ্রাফাইট যেহেতু পাউডারি, সো তুমি যখন একটা ফ্র্যাকচার সারফেস দেখবা, ফ্র্যাকচার সারফেস হাত দিয়ে আঙ্গুল ঘষা দিবা, তখন হাতের মধ্যে গ্রাফাইট পাউডার লেগে যাবে। সো এটার নাম হচ্ছে গ্রে কাস্ট আয়রন। এটার অ্যাপিয়ারেন্স গ্রে বিকজ গ্রাফাইট গ্রে কালারের, যার জন্য এটার নাম হচ্ছে গ্রে কাস্ট আয়রন। অ্যাপিয়ারেন্সের কারণে এটার নাম হচ্ছে গ্রে কাস্ট আয়রন। এটা সো দিস আর দ্য বেসিক স্ট্রাকচার। এন্ড এটার ম্যাট্রিক্স কি আছে সেটা দেখতে গেলে অবভিয়াসলি ইউ হ্যাভ টু এস দ্য ম্যাটেরিয়াল, এবং এচিং করলে পরে এই ম্যাট্রিক্সটা আইদার ক্যান হ্যাভ ফুল ফেরাইট স্ট্রাকচার অর ফুল পারলাইটিক স্ট্রাকচার, অথবা কম্বিনেশন অফ ফেরাইট এন্ড পারলাইট। তো দুইটাই হতে পারে, এবং এগুলো নরমালি আমরা বলি স্টিল ম্যাট্রিক্স। স্টিলের মধ্যে ফেরাইট হতে পারে, পারলাইট হতে পারে, ফেরাইট পারলাইট মিক্স হতে পারে। সো গ্রাফাইট ফ্লেক ইন স্টিল ম্যাট্রিক্স, নরমালি এটা আমরা কমনলি সংক্ষেপে আমরা বলতে পারি। So this is the white cast iron. Again এটার নাম হয়েছে হোয়াইট অ্যাপিয়ারেন্সের কারণে, যেহেতু এটা সিমেন্টাইড থাকে, কার্বনটা ইন দ্য ফর্ম অফ আয়রন কার্বাইড, এবং এটা তুমি ঘষা দিলে পরে কোনো কিছু হাতে লাগবে না, বিকজ ইট ইজ এ সলিড সিমেন্টাইড বেস। সো দেখতেও সাদা, যার কারণে এটা হোয়াইট কাস্ট আয়রন। সো এটা স্ট্রাকচারের মধ্যে কি আছে তাহলে? ফেরাইট, পারলাইট এবং সিমেন্টাইড, এটার হলো ম্যাট্রিক্সের মধ্যে আছে। সাদাগুলো হলো সিমেন্টাইড, এই কালোগুলো হলো পারলাইট, এবং এটা ইনিশিয়ালি অস্টেনাইট ফর্ম করে এবং অস্টেনাইট পরে পারলাইটে কনভার্ট হয়, অস্টেনাইট ডেন্ড্রাইটিক ফর্মে সলিড ওয়ে হয়। সো অস্টেনাইট পরবর্তী পর্যায়ে পারলাইট ডেন্ড্রাইটে চেঞ্জ হয়। সো এই পারলাইট গুলো ডেন্ড্রাইটের মতো দেখতে। সো এটা দেখে খুব সহজেই ডিস্টিংগুইশ করা যায় দিস ইজ এ হোয়াইট কাস্ট আয়রন, এবং very hard obviously. Then there is malleable cast iron. Malleable cast iron means কার্বন গুলোকে একটা জায়গায় জড়ো করা হয়েছে বাই সুইটেবল হিট ট্রিটমেন্ট প্রসেস, অ্যানিলিং বা মেলিয়েবলাইজিং ট্রিটমেন্ট বলে, যদিও ইটস এ ওয়ান কাইন্ড অফ অ্যানিলিং ট্রিটমেন্ট। তার মানে ভেরি স্লোলি কুল করা হয়, ফার্নেসের ভিতরে স্যাম্পলটা রেখে ভেরি স্লোলি কুল করা হয়। সো মেলিয়েবলাইজেশন, এটা র মেটেরিয়াল হলো হোয়াইট কাস্ট আয়রন। সো এই ডিউরিং লং সাইকেল অফ মেলিয়েবলাইজেশন ট্রিটমেন্টের সময় এই সিমেন্টটা ভেঙে যায়, সিমেন্টের ভেঙে গ্রাফাইট আলাদা হয়ে যায়। সিমেন্ট ভেঙে মানে আয়রন প্লাস গ্রাফাইট ফর্ম করা, এবং গ্রাফাইট গুলো যেহেতু লং টাইম একটা হায়ার টেম্পারেচার আছে, সো দে টু কোয়াগুলেট উইথ ইচ আদার। যে জায়গায় ভাঙুক সেগুলো একসাথে জড়ো হয়ে, বিকজ অফ সারফেস টেনশন, একসাথে জড়ো হয়ে হয়ে এই ধরনের একটা শেপ আসে, এবং এই শেপটাকে বলে টেম্পার্ড কার্বন বা টেম্পার্ড গ্রাফাইট, যেটা বলি না। সো আনএস্ট কন্ডিশনে এগেইন দিস ইজ এ গ্রাফাইট পাউডার, স্যাম্পল কাটলে পরে পাউডার গুলো সব লুজ হয়ে যায়। সো ইউ ক্যান সি honest condition. This condition করলে পরে you will see the matrix again. So it is a ferrite matrix, সব সাদা, grain boundary দেখা যাচ্ছে। So এটা দেখে বোঝা যাচ্ছে this is a ferrite and this is a S structure, অথবা পারলাইট যদি থাকে তাহলে পারলাইটিক স্ট্রাকচার হতে পারে। So this is a পারলাইটিক malleable iron, this is ferritic malleable iron। ঠিক আছে, পারলাইটিক malleable আয়রনে পারলাইট প্লাস ফেরাইট থাকতে পারে, 100% পারলাইট হতে হবে নট নেসেসারি, কিন্তু ফেরিটিক malleable আয়রন মানে 100% ফেরাইট, देयर इज নো পারলাইট। সো এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি কোনো একটা সফটওয়্যার malleable আয়রন পেতে চাই, স্ট্রেংথ কম, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফেরাইটিক যাব। যদি আমরা একটা স্ট্রঙ্গার malleable আয়রন পেতে চাই তাহলে আমরা পারলাইটিক malleable করব, বিকজ পারলাইট ইজ স্ট্রঙ্গার দ্যান ফেরাইট। ওকে, দেন देयर ইজ অ্যানাদার ওয়ান, ইটস কল্ড নোডুলার আয়রন। ওকে, বাই দ্য ওয়ে এখানে malleable আয়রন এটা নাম কেন হলো? বিকজ ইনিশিয়ালি কাস্ট আয়রন যেটা তৈরি হতো, দুইটা কাস্ট আয়রন হতো, একটা হলো হোয়াইট কাস্ট আয়রন, একটা হলো গ্রে কাস্ট আয়রন। গ্রে কাস্ট আয়রন ভেরি ব্রিটল, হোয়াইট কাস্ট আয়রন ভেরি ব্রিটল অ্যাজ এ রেজাল্ট, কিন্তু এটার অনেক অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ মধ্যে এটা করোশন রেজিস্ট্যান্স খুবই ভালো,
এটার স্ট্রেংথও খুব একটা খারাপ না, এবং তার অন্যান্য প্রপার্টি গুলো খুবই ভালো। অ্যাজ এ রেজাল্ট শুধু একটাই দুর্বলতা, সেটা হলো এটা ডাক্টিলিটি অলমোস্ট জিরো। সো টু সাম এক্সটেন্ট যদি ডাক্টিলিটিটাকে জিরো একটু ভালো করা যায়, তাহলে এটা ভালো অ্যাপ্লিকেশন হতে পারে। তো এইটার চিন্তার উপর বেস করেই এই স্টিল স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এই কাস্টার তৈরি করা হয়েছে, এবং এটার ম্যালিবিলিটি ইজ হায়ার দ্যান গ্রে আয়রন অর হোয়াইট আয়রন, যার জন্য এটা নাম দেওয়া হয়েছিল ম্যালিবেল আয়রন ফর দ্য টাইম বিং। ওই সময়ে ম্যালিবেল আয়রন সবার আগে এসছে, ডাক্টাইল আয়রন অনেক পরে এসছে। ডাক্টাইল আয়রন হিস্ট্রি অ্যাবাউট 30-40 ইয়ার্স। সো ম্যালিবেল আয়রন যেহেতু প্রথমে এসছে, এবং এটা হোয়াইট কাস্ট আয়রন বা গ্রে কাস্ট আয়রন হচ্ছে বেশি ম্যালিয়েবল, যার জন্য এটা নাম হচ্ছে ম্যালিবেল আয়রন। ওকে, নোডুলার আয়রন নাওডে এটা দিয়ে দ্য মোস্ট ম্যালিয়েবল আয়রন, ম্যালিয়েবল আয়রনের চেয়েও এটা বেশি ম্যালিয়েবল and strength better. So এটা নোডুলার কাস্ট আয়রন নাম দেওয়া হয়েছে বিকজ অফ দ্য শেপ অফ দ্য কার্বন। এটা নোডুল ফর্মে থাকে, রাউন্ড স্ফেরিক্যাল পার্টিকেল, বলের মতো পার্টিকেল থাকে। বল মানে একদম পারফেক্টলি গোল হবে তো নট নেসেসারি, টার্গেটটাকে যত গোল করা সম্ভব, পারফেক্টলি স্ফেরিক্যাল হলে এক্সেলেন্ট, কিন্তু যদি এটা কাছাকাছিও হয় অসুবিধা নেই। আমরা পরে দেখবো এটা কিভাবে এফেক্ট করে। এটা অনেক নাম আছে, এটাকে নোডুলার আয়রন বলে সাইজ অফ দ্য গ্রাফাইট, অথবা এটাকে ডাক্টাইল আয়রন বলে বিকজ ইট ইজ মোর ডাক্টাইল, আর স্ফেরয়েডাল গ্রাফাইট আয়রনও বলে, কারণ গ্রাফাইটটা স্ফেরয়েড ফর্মে, যার জন্য এটাকে স্ফেরয়েডাল গ্রাফাইট আয়রন বলে। তো অনেকগুলো নাম আছে এটা। A large proportion of its carbon occur as regular spheroids or nodules. Small percentage of magnesium, cerium or other resins commonly added in specially prepared liquid iron. So দুইটা কমন জিনিস, দুইটা ইম্পর্টেন্ট জিনিস। একটা হলো যে গ্রে কাস্ট আয়রনের সাথে এই অ্যালুটা তফাৎ হলো, গ্রে কাস্ট আয়রন কাস্টিং যদি তুমি করো তাহলে এটা কার্বনটা গ্রে গ্রাফাইট ফর্মে হয়ে যায়। গ্রাফাইট মানে এটা পাতার মতো হয়ে যাবে। কিন্তু এই যে এটা গোল করতে যদি হয়, গোল করার কারণ মানে গোল করার জন্য কিছু অ্যাডিটিভস দিতে হয়, যেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাডিটিভ ইজ ম্যাগনেসিয়াম। সিরিয়ামও অ্যাড করা যেতে পারে, অন্য কিছু রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ইউজ করা যায়, তবে ম্যাগনেসিয়াম দ্য মোস্ট কমন। সো তার মানে নোডুলার আয়রন যদি তৈরি করতে হয় তোমাকে নোডুল্যান্ড দিতে হবে। এই নোডুল্যান্ড মানে যে কার্বনের শেপটাকে গোল করে দেয় সেটাকে বলে নোডুল্যান্ড, এবং ম্যাগনেসিয়াম ইজ দ্য কমন নোডুল্যান্ড। So you must add nodulant during casting stage. সেটা হলো এক নম্বর। দুই নম্বর হলো you must have a specially prepared liquid iron, কারণ আয়রনটাকে যদি স্পেশালি প্রিপেয়ার না করো তাহলে পরে তোমার নোডুলার নাও হইতে পারে। কেন? বিকজ ফর এক্সাম্পল যদি তোমার লিকুইড আয়রনের মধ্যে সালফার বেশি থাকে, তাহলে পরে ম্যাগনেসিয়াম যেটা দিচ্ছ, ম্যাগনেসিয়ামের অ্যাফিনিটি সালফারের প্রতি বেশি। অ্যাজ এ রেজাল্ট ম্যাগনেসিয়ামের যে মেইন পারপাস, এটাকে গোল করে দেওয়া, এবং তার জন্য ফ্রি ম্যাগনেসিয়াম মাস্ট বি দেয়ার ইন দ্য লিকুইড স্টেজে, ফ্রি ম্যাগনেসিয়াম থাকতে হবে। কিন্তু যদি সালফার থাকে, এই ম্যাগনেসিয়ামটা সালফারের সাথে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়াম সালফাইড হিসেবে কম্বাইন্ড হয়ে আলাদা হয়ে যাচ্ছে। সো তোমার লিকুইডের মধ্যে, বাল্ক লিকুইডের মধ্যে ম্যাগনেসিয়াম পরিমাণ কমে যাচ্ছে, ইভেন জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট নোডুলার আর হবে না, যার জন্য ইউ মাস্ট হ্যাভ এ স্পেশালি প্রিপেয়ার্ড লিকুইড আয়রন কন্টেইনিং অ্যাজ লো সালফার অ্যাজ পসিবল, যার জন্য বলা হচ্ছে স্পেশালি প্রিপেয়ার্ড আয়রন। তো নরমালি যে পিগ আয়রনটা ইউজ করা হয় নোডুলার আয়রন তৈরি করার জন্য, দ্যাট পিগ মাস্ট কন্টেইন লো সালফার, অথবা যদি সালফার বেশিও থাকে তাহলে ইউ হ্যাভ টু ডু সাম অ্যাডিশনাল টেস্ট, যেটাকে অ্যাডিশনাল স্টেপ ডিউরিং ম্যানুফ্যাকচারিং, দিস ইজ কল্ড ডিসালফারাইজেশন। তার মানে সালফারটাকে সরিয়ে ফেলার জন্য অ্যাডিশনাল ট্রিটমেন্ট। নরমালি ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করে আমরা জানি ক্যালসিয়ামের অ্যাফিনিটি সালফারের মতো অনেক বেশি। সো ম্যাগনেসিয়াম অ্যাড করার আগে, সো নোডুলারাইজেশন ট্রিটমেন্টের আগে ডিসালফারাইজেশন ট্রিটমেন্ট করা হয়, যাতে করে সালফারটাকে সরিয়ে ফেলা যায়। ওকে, সো এই হলো স্পেশাল একটা টেকনিক, এবং এই দুইটা টেকনিকে মাস্টার হওয়াটা ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কতটা দিচ্ছ, ম্যাগনেসিয়াম এক্সপেন্সিভ, ম্যাগনেসিয়াম কতটা দিচ্ছ, ম্যাগনেসিয়াম কতটা রিকভারি হচ্ছে, মানে কত পার্সেন্ট ম্যাগনেসিয়াম ইউজ করা হচ্ছে, আলটিমেটলি রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, দ্যাট ইজ নট এন ইস্যু। দুই নাম্বার হলো এই যে তুমি যে সালফার রিমুভাল করছো, সালফার রিমুভালটা কতটুকু তোমার এফেক্টিভ হয়েছে। তো এই সমস্ত জিনিসের কারণেই নোডুলার আয়রন বা ডাক্টাইল আয়রন তৈরি করা ডিফিকাল্ট। আমাদের দেশে এখনো কেউ মাস্টার হতে পারেনি এই নোডুলার আয়রন তৈরি করার জন্য। অনেকে চেষ্টা করছে নোডুলার আয়রন তৈরি করার জন্য। Okay, anyway, ductility is the highest in this type of cast iron. Present bright steely surface when fractured. তো যেহেতু এটা নোডুল ফর্মে হয়ে গেছে, যার ফলে তোমার ম্যাট্রিক্সটা
ফ্র্যাকচার সারফেসটা ব্রাইট স্টিলের মতো দেখতে সারফেস। এবং এটার বড় অ্যাডভান্টেজ যেটা হলো, আমরা কাস্ট আয়রনের সবচেয়ে বড় দুর্বলতা যেটা বলি সেটা হলো গ্রাফাইট ফ্লেক পাতার মতো হয়েছে, এবং এই ফ্লেক গুলো পাতার মতো হওয়ার কারণে পাতার দুই সাইডে শার্প পয়েন্টেড আছে। So these acts as a stress concentrated and at the same time these acts as a crack. ঠিক আছে, সো গ্রাফাইটটা ক্র্যাকের মতো কাজ করে। সো এই ক্র্যাকটা যদি দূর করতে পারি, তার মানে এটাকে যদি সামহাউ গোল করে দিতে পারি, তখন এটা ক্র্যাকের প্রপার্টি থাকবে না। সো এটা তখন ক্র্যাক ইনিশিয়েটর হিসেবে কাজ করবে না, স্ট্রেস কনসেন্ট্রেটর হিসেবে কাজ করবে না। সো এইটা যদি করতে পারি তাহলে আই ক্যান হ্যাভ দ্য প্রপার্টিজ অফ স্টিল, বিকজ ব্যাকগ্রাউন্ডে কি আছে? ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি স্টিল আছে, ফেরাইট পারলাইট, স্টিলের ফেরাইট পারলাইট স্ট্রাকচার, ব্যাকগ্রাউন্ডে ফেরাইট পারলাইট স্ট্রাকচার আছে। এই ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি আমরা নরমালি পাই না, কারণ গ্রাফাইট ইজ দ্য কন্ট্রোলিং অর ডমিনেটিং স্ট্রাকচার। সো গ্রাফাইটটাকে যদি আমি নালিফাই করে দিতে পারি, কিভাবে? এটাকে গোল করে দিতে, তাহলে পরে আমি স্টিলের প্রপার্টি পেতে পারি। এট দ্য সেম টাইম কাস্ট আয়রনের প্রপার্টি পেতে পারি। সো কাস্ট আয়রনের প্রপার্টি কি? এক্সেলেন্ট করাশন রেজিস্ট্যান্স প্রপার্টি, এক্সেলেন্ট ওয়্যার রেজিস্ট্যান্স প্রপার্টি, এক্সেলেন্ট মেশিনেবিলিটি। সো এই সব প্রপার্টি গুলো স্টিলের প্রপার্টির সাথে যোগ হচ্ছে। সো ইট বিকামস এ সুপার অ্যালয়। ঠিক আছে, সো এই অ্যাডভান্টেজটা সম্ভব যদি আমরা এই স্ট্রাকচারকে এভাবে মডিফাই করতে পারি। ওকে, দেন there are some important categories of steel আছে, আর আয়রন আছে আরো কিছু, যেমন মটলড আয়রন। মটলড আয়রনটা হলো মানে কম্পোজিশনটা এমন স্টেজে আছে মাঝামাঝি, কিছু স্ট্রাকচারের মধ্যে কিছু গ্রে আয়রন আছে, তার মানে কিছু গ্রাফাইট ফ্লেক আছে, আবার কিছু মানে অন্য জিনিসও আছে, হোয়াইট কাস্ট আয়রনও আছে। সো তুমি ফেরাইট পারলাইটও পাবা, পারলাইট সিমেন্টেডও পাবা, এট দ্য সেম টাইম গ্রাফাইটও পাবা। সো দিস ইজ কল্ড মটলড আয়রন। তার মানে তোমার কম্পোজিশনের ঠিক মতো অ্যারেঞ্জ করা হয়নি, কাস্টিং টেকনিক ঠিক মতো সেট করা হয়নি। চিল কাস্ট আয়রন, তার মানে তোমার সারফেসে যদি কোনো মানে কাস্ট আয়রন, তোমার এটার স্ট্রাকচারটা আর কেমিক্যাল কম্পোজিশনটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্রে আয়রন তৈরি হয়, কিন্তু আনফরচুনেটলি সারফেসে যদি কোনো জায়গায় চিলিং কন্ডিশন থেকে যায় বা তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে সারফেসের ওই চিলিং জায়গাটার মধ্যে চিল হওয়ার কারণে, কুলিং রেট ফাস্ট হওয়ার কারণে, আমরা পরে দেখবো কুলিং রেট ইজ অ্যান ইস্যু, কুলিং রেট ফাস্ট হওয়ার কারণে ওই জায়গায় গ্রে কাস্ট আয়রন না হয়ে হোয়াইট কাস্ট আয়রন হয়ে যায়। So this is called chill cast iron. তাহলে বেসিক্যালি ইট ইজ এ গ্রে কাস্ট আয়রন, কিন্তু সারফেসে কোনো কোনো জায়গায় চিলিং হওয়ার কারণে হোয়াইট হয়ে গেছে। Then there is a compacted graphite iron. This is another variety. যেহেতু ডাক্টাইল আয়রন তৈরি করা ডিফিকাল্ট, যার কারণে মাঝামাঝি কোনো কিছু সামটাইমস তৈরি করা হয়। This is called compacted iron. তার মানে এখানে কিছু গ্রাফাইট আছে এবং কিছু স্ফেরয়েড আছে। এখানে ফর এক্সাম্পল গ্রাফাইট গুলো যেগুলো থাকে সেগুলো সাধারণত এত বড় লম্বা শার্প পয়েন্টেড হয় না, একটু মোটা সাইজের হয়, কম্পোজিশন ওই ধরনের হওয়ার কারণে। সো ইট ইজ এ ফ্যাটি টাইপ অফ গ্রাফাইট ফ্লেক, এট দ্য সেম টাইম কিছু মডিউলস আছে। সো এখানে জাস্ট একটু আগে যে ক্লাসিফিকেশন গুলো বললাম সেটা সামারিজ ফর্মে দেওয়া আছে, ইউ ক্যান সি। ওকে, নাও লেটস টক অ্যাবাউট ফেজ ডায়াগ্রাম। সো ফেজ ডায়াগ্রামের মধ্যে পার্টিকুলারলি যে সমস্ত টেম্পারেচার এবং ভ্যালুগুলো যেগুলো আছে এগুলো আমাদের সময় একরকম ছিল, এখন দেখি মডার্ন বুকস এর মধ্যে ভেরিয়েশন হয়েছে। আমরা এটা পড়েছিলাম প্রবাবলি 1.8 অথবা 2 ছিল, এখন এটা মোস্ট বুকে এটা পাওয়া যাচ্ছে 2.1, 4.3 এটা ঠিক আছে, এটা 0.7 ছিল, আমরা পড়েছি এটা 0.8। টেম্পারেচার 723 আমরা পড়েছি, এখন এটা বলতেছে 727, 1147 আমরা পড়েছি 1130। এনিওয়ে, সো এই কমন এই সমস্ত বাদে ফেজ ডায়াগ্রাম আগে যে মতই যাচ্ছে। সো देयर इज ইউটিলিটি পয়েন্ট, ইউটিলিটি স্ট্রাকচার যেটা সেটা হলো অস্টেনাইট প্লাস সিমেন্টাইট, এটার নাম হলো লেডেবোরাইট তোমরা জানো। আর এটা হলো ইউটেক্টয়েড স্ট্রাকচার, ইট ইজ আ মিক্সচার অফ ফেরাইট এন্ড সিমেন্টাইট, যেটাকে বলে পারলাইট। সো দিস ইজ আ পারলাইট, 100% পারলাইট, দিস ইজ 100% লেডেবোরাইট। সো দিস ইজ দ্য আয়রন কার্বাইড সিস্টেম। ওকে, সো এই ধরনের একটা অ্যালয় যদি তৈরি থাকে তাহলে পরে এই ধরনের একটা অ্যালয় আমরা জানি এই পর্যন্ত হলো স্টিল এবং এরপর একটা কাস্ট আয়রন। সো কাস্ট আয়রনের কোন একটা কম্পোজিশন যদি ধরি, তাহলে ইনিশিয়ালি প্রথম যে সলিডটা যেটা ফর্ম করে সেটা অস্টেনাইট। সো অস্টেনাইটে ডেনড্রাইট ফর্ম করে। ডেনড্রাইট কেন ফর্ম করবে? বিকজ ইট ইজ এ কাস্ট স্ট্রাকচার, সো অলওয়েজ ডেনড্রাইট দিয়ে শুরু হয়, কুলিং রেট ফাস্টার। সো ডেনড্রাইট হলো, এবং তারপরে এই ইউটেকটিক লাইনে অস্টেনাইট ট্রান্সফার হচ্ছে হবে ইউটেকটিক মিক্সচার which is called লেডেবোরাইট। সো তাইলে পরে আমরা এখানে পাবো লেডেবোরাইট পাবো প্লাস
প্রাইমারি যেহেতু প্রাইমারি অস্টেনাইট সাইডে আছে, সো প্রাইমারি অস্টেনাইট থাকবে আর লিকুইডটা লেডেবোরাইটে কনভার্ট হবে। সো প্রাইমারি অস্টেনাইট ডেনড্রাইট প্লাস লেডেবোরাইট, সেটা হলো এখানকার স্ট্রাকচার। যখন এখানে হয়ে যাবে তখন অস্টেনাইট সব ট্রান্সফার হয়ে যাবে। সো আমরা যখন নিচে যাব তখন আমরা পাবো হলো এই অস্টেনাইট ডেনড্রাইট, এটা হয়ে যাবে পারলাইট ডেনড্রাইট। লেডেবোরাইট যেটা হয়ে যাবে সেটা হবে ট্রান্সফর্ম লেডেবোরাইট, যেটা আমাদের পারলাইট এবং সিমেন্টাইট। তো ওভারঅল আমরা পাবো ডেনড্রাইট, পারলাইটের ডেনড্রাইট পাবো প্লাস কিছু পারলাইট এন্ড সিমেন্টাইট পাবো। সো এই হলো স্ট্রাকচারাল মডিফিকেশন। দিস ইজ আয়রন কার্বাইড সিস্টেম। এখন আমরা যেহেতু গ্রে কাস্ট আয়রন যদি পড়ি তাহলে আয়রন কার্বাইড না বলে আয়রন গ্রাফাইট সিস্টেম পড়তে হবে। তো যখনই গ্রাফাইট ম্যাট্রিক্সে স্ট্রাকচারে চলে আসে তখন এই এই ভ্যালুগুলা মডিফাই হয়ে যায়। এই লাইনটা উপরে উঠে যায়, এই লাইনটা উপরে উঠে যায়, এই পয়েন্টগুলো সব এদিকে সরে যায়, এই পয়েন্টগুলো এদিকে সরে যায়, সব মানে পয়েন্টস গুলো বাঁ দিকে সরে যায় এবং টেম্পারেচার লাইনগুলো উপর দিকে উঠে যায়। সো এখানে এখন আর কোনো আয়রন কার্বাইড থাকবে না, আয়রন কার্বাইডের জায়গায় আমরা শুধু পাবো গ্রাফাইট। সো এখানে যা জিনিস হয়েছে সবই থাকবে, শুধু আয়রন কার্বাইডের জায়গায় গ্রাফাইট থাকবে। ওকে, সো তার মানে এই লাইনটা উপরে উঠে গেছে, লোয়ার কার্বন লেভেল ফর ACM লাইন এন্ড ইউটেক্টিভ পয়েন্ট, সেটা উপরে উঠে গেছে। এটা ছিল 723, এখন হয়ে গেছে 740, এবং এই দুইটা লাইনও হায়ার ইউটেক্টিভ টেম্পারেচার। সো এই ধরনের জিনিসটা ঘটে। এবং আমরা বলেছি যে কাস্ট আয়রন হলো একটা অ্যালয় আয়রন কার্বন সিলিকন। তো এখন যদি সিলিকন যদি অ্যাড করি তাহলে পরে স্ট্রাকচারে এই ফেজ ডায়াগ্রামে কি মডিফিকেশন হয়। সিলিকন যদি দেই সবকিছু ডান দিকে শিফট করে, সরি বাঁ দিকে শিফট করে। তার মানে এই অস্টেনাইট জোনটা ছোট হয়ে যায়, সরি এই অস্টেনাইট জোন ছোট হয়ে যায়, কম্পোজিশন করে সব বাঁ দিকে শিফট করে, বাঁ দিকে শিফট করে। তার মানে ফর এক্সাম্পল যদি 2% সিলিকন দেই তাহলে ইউটেক্টিভ পয়েন্ট চলে আসে হলো 3.6, এখানে আছে 4.2 ফর 0% সিলিকন, এটা 3.6 এ চলে যাবে। ইউটেক্টয়েড আছে হলো 6.65, এটা হয়ে যায় 0.6 এ। তো সবকিছু ডান দিকে অস্টেনাইট জোনটা বেসিক্যালি ছোট হয়ে যাচ্ছে। সিলিকন অস্টেনাইট প্রমোটার না, সিলিকন অস্টেনাইট ডিমোটার। So increases austenite instability and reduces austenite zone, widen ferrite area. কারণ এটা যত উপরে যাবে, কারণ এই লাইনের নিচে হলো ফেরাইট, সো এই লাইনটা উপরে উঠে যাওয়া মানে ফেরাইট এরিয়া বড় হয়ে যাবে। সো অস্টেনাইট হলো, সরি সিলিকন হলো ফেরাইট প্রমোটার, নট অস্টেনাইট প্রমোটার। ওকে, কেমিক্যাল কম্পোজিশন মধ্যে একটা রিঅ্যাকশন, খুব একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, সেটা হলো গ্রাফিটাইজেশন রিঅ্যাকশন। তার মানে আয়রন কার্বাইড বা সিমেন্টাইট যেটা বলি, সিমেন্টাইট ফেজ ভেঙে যায়, ভেঙে যে নিয়ে ফেরাইট প্লাস গ্রাফাইট ফর্ম করে। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটাকে বলে গ্রাফিটাইজেশন রিঅ্যাকশন। উইদাউট দিস গ্রাফিটাইজেশন রিঅ্যাকশন গ্রে কাস্ট আয়রন অর ডাকটাইল কাস্ট আয়রন অর ম্যালেবল কাস্ট আয়রন উইল নট ফর্ম। ঠিক আছে, তার মানে এই রিঅ্যাকশন যদি না হয় তার মানে গ্রাফাইট ফর্ম করবে না, শুধুমাত্র এটা থেকে যাবে, তখন স্ট্রাকচার উড বি হোয়াইট কাস্ট আয়রন। ওকে, সো এই রিঅ্যাকশনটা আমাকে প্রমোট করতে হবে যদি আমি গ্রে কাস্ট আয়রন পেতে চাই। কি কি ভেরিয়েবল আছে এটাকে প্রমোট করে? প্রেজেন্স অফ কার্বন স্পেশালি অ্যাবাউট 2%। সো কার্বন যত বাড়বে সিস্টেমের মধ্যে তত গ্রাফিটাইজেশন হবে, তখন এই রিঅ্যাকশন তত আর্স বেড়ে যাবে, এই রিঅ্যাকশনের টেন্ডেন্সি তত বেড়ে যাবে। সো ইনক্রিজেস গ্রাফিটাইজেশন প্রসেস। প্রেজেন্স অফ সিলিকন একইভাবে, সিলিকন যত বেশি থাকবে ম্যাট্রিক্স এর মধ্যে, লিকুইডের মধ্যে, তত বেশি গ্রাফিটাইজেশন হবে। তাহলে দুটো আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম ইন কম্পোজিশন। তুমি যদি গ্রে কাস্ট আয়রন পেতে চাও তাহলে তোমার অ্যালয়ের মধ্যে কার্বন বাড়াতে হবে, সিলিকন বাড়াতে হবে। আদার এলিমেন্ট হেল্পিং গ্রাফিটাইজেশন, তার মধ্যে হলো কমন হলো কপার এবং নিকেল। তার মানে তাহলে চারটা এলিমেন্টের কথা আমরা আলাপ করতে পারি। একটা হলো কার্বন, দ্য মোস্ট স্ট্রং ইনফ্লুয়েন্স, তারপরে সিলিকন, তারপরে কপার, তারপরে নিকেল। এই চারটা হলো এই গ্রাফিটাইজেশনকে হেল্প করে। তো তুমি যদি গ্রে কাস্ট আয়রন পেতে চাও তাহলে এই চারটা এলিমেন্ট সবসময় স্ট্রাকচারের মধ্যে অ্যালয়ের মধ্যে বেশি থাকতে হবে। এলিমেন্ট ইনহিবিটিং গ্রাফিটাইজেশন প্রসেস, যে এই রিঅ্যাকশনটা হতে দেয় না, সেগুলো হলো ম্যাঙ্গানিজ, মানে বাকি যে ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, মোলিবডেনাম এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো তার মানে ম্যাট্রিক্সের মধ্যে যদি এই এলিমেন্টগুলো বেশি থাকে তাহলে পরে গ্রাফিটাইজেশন প্রসেস হবে না। তাহলে তুমি যদি গ্রে কাস্ট আয়রন পেতে চাও তাহলে এনশিওর করতে হবে এই এলিমেন্টগুলো যেন ইন জেনারেল কম থাকে। ঠিক আছে, ফসফরাসের কথা একটু ডিফারেন্ট, একটু পরে আমরা আলাপ করছি।
হোয়াট অ্যাবাউট অ্যালুমিনিয়াম অ্যান্ড টাইটেনিয়াম? এই দুইটা হলো সুবিধাবাদী। ওভারঅল কম্পোজিশন যেদিকে যায় এরা সেই দিকে যায়। তার মানে যদি ওভারঅল কম্পোজিশন ডিকটেট করে গ্রাভিটেশন প্রসেস, দে হেল্প গ্রাভিটেশন প্রসেস। ওভারঅল কম্পোজিশন যদি ডিকটেট করে গ্রাভিটেশন হবে না, তখন এই দুটো এলিমেন্ট গ্রাভিটেশন হইতে বাধা দেয়। ঠিক আছে? সো এগুলোর বোথ ডুয়াল এফেক্ট আছে, গ্রাভিটেশন হইতেও দেয় না, ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন। এলিমেন্টস আদার দ্যান কার্বন এন্ড সিলিকন। সো এই কার্বন এবং সিলিকন ছাড়া অন্য যত এলিমেন্টের কথা আলাপ করলাম, সেগুলো সাধারণত স্ট্রাকচার কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয় না, মনে রাখতে হবে। এগুলো দেওয়া হয় সাধারণত কম্পোজিশনের মধ্যে অন্য ইফেক্ট দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, যদি করোশন রেজিস্ট্যান্স বাড়াতে চাই তাহলে আমি কপার বাড়াই দেই, আমি যদি ক্রোমিয়াম বাড়াই দেই, আমি যদি হাই টেম্পারেচার প্রপার্টি বাড়াতে চাই তাহলে মলিবডিনাম বাড়াই দেই, ভ্যানাডিয়াম বাড়িয়ে দেই। আমি যদি মোটামুটি ভাবে ইম্প্যাক্ট প্রপার্টি বাড়াতে চাই তাহলে আমি নিকেল বাড়িয়ে দিই, এটসেট্রা এটসেট্রা। সো এই সমস্ত এলিমেন্ট গুলা যদিও গ্রাভিটেশন প্রসেসে টু সাম এক্সটেন্ট হেল্প করে বা বাধা দেয়, কিন্তু এগুলোর মেইন ইনফ্লুয়েন্সিং ইফেক্ট যেটা, সেটা মূলত আইদার ইনক্রিজিং আর ডিক্রিজিং স্ট্রেংথ প্রপার্টি। ঠিক আছে? সো তার মানে হ্যাভ স্মল ইফেক্টস অন সলিডিফিকেশন মাইক্রোস্ট্রাকচার। তার মানে তাহলে মাইক্রোস্ট্রাকচার কন্ট্রোল করার জন্য আমরা কেবলমাত্র দুইটা জিনিসের দিকে বেশি করে তাকাবো। একটা হলো কার্বন, সিলিকন। ওকে, তো অ্যাট এ গ্ল্যান্স এখানে কম্পোজিশনের একটা দেওয়া হয়েছে। তো এটা হলো মোটামুটি স্টিলের স্ট্রাকচার। তার মানে স্টিলের মধ্যে আমরা জানি কার্বন থাকে 2 এর কাছাকাছি, 2 এর নিচে পর্যন্ত। 2 বলতে এখানে খেয়াল করো ফেজ র্যাঙ্কের মধ্যে আমরা 2.1 করে কথা বলেছি, এখানে 2 কথা বলেছি। সো যেটাই হোক, সো দিস ইজ দ্য মোরলেস রেঞ্জ হলো স্টিল। আর এই স্টিলের উপরে যেটা আছে সেটা দিস ইজ গ্রে কাস্ট আয়রন। ঠিক আছে? সরি, দিস ইজ হোয়াইট কাস্ট আয়রন। হোয়াইট কাস্ট আয়রনের মধ্যে একটা সার্টেন কম্পোজিশন থাকে হলো ম্যালিয়েবল কাস্ট আয়রন। আর দিস ইজ গ্রে কাস্ট আয়রন। গ্রে কাস্ট আয়রন করতে গেলে সিলিকন বেশি লাগে, কার্বন বেশি লাগে। সো এটা উপর দিকে উঠেছে। এবং এই গ্রে কাস্ট আয়রনের একটা স্পেশাল ভ্যারাইটিস হলো ডাকটাইল কাস্ট আয়রন কম্পোজিশনের মধ্যে। তার মানে কার্বন আরেকটু বাড়ানো যেতে পারে। ঠিক আছে? তো এই পার্টিকুলারলি কাস্ট আয়রন হিসাব করার জন্য একটা পার্টিকুলার প্যারামিটার আছে, কার্বন ইকুইভ্যালেন্ট। যদিও এর অনেক ডেফিনেশন আছে, অনেক ফর্মুলা আছে, কিন্তু আমরা ফাউন্ডারি পারপাসের জন্য কার্বন ইকুইভ্যালেন্ট হিসাব করব হলো কার্বন প্লাস সিলিকন বাই 3। ঠিক আছে? তো কার্বন যতটুকু আছে তার সাথে সিলিকন বাই 3 দিয়ে যোগ করতে হবে। তো এই কার্বন ইকুইভ্যালেন্ট যদি 4.3 এর উপরে থাকে তাকে আমরা বলি হাইপার ইউটেকটিক অ্যালয়। তো ডাকটাইল আয়রন করতে গেলে হাইপার ইউটেকটিক অ্যালয় লাগে। আর এটা যদি 4.3 নিচে থাকে তা আমরা বলি হাইপো ইউটেকটিক অ্যালয়। তো গ্রে আয়রন, হোয়াইট আয়রন, ম্যালিয়েবল আয়রন এগুলো করতে গেলে সাধারণত এই হাইপো ইউটেকটিক অ্যালয় ইউজ করা। এখানে মোটামুটি একটা রেঞ্জে দেওয়া আছে। শুধু একটা জিনিস খেয়াল করো, গ্রে আয়রন আমরা বলেছিলাম গ্রে আয়রনের মধ্যে কার্বন বেশি থাকতে হবে, সিলিকন বেশি থাকতে হবে, ম্যাঙ্গানিজ কম থাকতে হবে, সালফার কম থাকতে হবে, ফসফরাস কম থাকতে হবে। কিন্তু এখানে ফসফরাস সবচেয়ে বেশি 1%। এই ফসফরাসের দেওয়ার উদ্দেশ্যটা আলাদা। এই ফসফরাস দেওয়ার উদ্দেশ্যটা হলো ফ্লুইডিটি বাড়ানো। আমরা দেখেছি ফসফরাস দিলে পরে ফ্লুইডিটি বাড়ে, জন্য ফ্লুইডিটি আলাদা করেছিলাম। শুধু এটা অনলি পারপাস, এটার পারপাস স্ট্রাকচার কন্ট্রোল করা না। ঠিক আছে? হোয়াইট কাস্টনে কার্বন কম, সিলিকন কম। ম্যালিয়েবল আয়রনের মধ্যে ম্যালিয়েবল আয়রনটা হোয়াইট কাস্টন থেকে তৈরি করা হয়, সুতরাং এটাকে আগে সলিউশন করতে হবে হোয়াইট কাস্টন ফর্মে, যার জন্য কম্পোজিশন হোয়াইট কাস্টনের মধ্যে। এখানে খেয়াল করে দেখো হোয়াইট কাস্টনের বড় একটা রেঞ্জ, তার মধ্যে স্পেশাল একটা এলাকা হলো ম্যালিয়েবল আয়রন। সো এই জোনের ভিতরে এটা থাকে। ডাকটাইল আয়রন অনেক উপরে, কার্বন হাই থাকতে হয়, সো 3 থেকে 4 মাত্র। এটা সিলিকনটা মোটামুটি কাছাকাছি হলে চলে গ্রে আয়রনে। বলছি কম্প্যাক্টেড হলো মাঝামাঝি। সো কম্প্যাক্টের মধ্যে ডাবল ফ্লেকও থাকে, রাউন্ড ইও থাকে। সো এই হলো আমাদের মোটামুটি কম্পোজিশনের কথা গেল। এটাকে এগেইন একটু সামারাইজ করা হয়েছে এখানে। সো দিস ইজ হোয়াইট কাস্টনের জোন, দিস ইজ গ্রে আয়রনের জোন, এন্ড দিস ইজ দ্য মটল জোন। মটল জোন মানে যেখানে হোয়াইট এবং গ্রে দুটোই থাকে। সো গ্রে আয়রন করতে গেলে, হোয়াইট আয়রন করতে গেলে কার্বন সিলিকন দুটোই কম থাকতে হবে, গ্রে আয়রন করতে গেলে কার্বন সিলিকন বেশি থাকতে হবে। সো দিস ইজ দ্য জেনারেলাইজড টেন্ডেন্সি, এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। সিলিকন কনস্ট্যান্ট রাখা, কার্বন যদি বাড়াতে থাকে সেটা মটল। সিলিকন কনস্ট্যান্ট মানে হলো ফর এক্সাম্পল দিস ওয়ান, লেটস সে 1.5। তো এই অবস্থায় তুমি যদি কার্বন বাড়াও, সো প্রথমে মটল হোয়াইট থেকে মটল হবে, মটল থেকে গ্রে হবে। কনস্ট্যান্ট কার্বনের মধ্যে সিলিকন যদি বাড়াও, প্রথমে হোয়াইট থেকে মটল হবে, মটল থেকে কার্বন হবে।
Okay, so beside composition, there is another variable, very important variable, which is called cooling rate. So তাহলে গ্রাফিটেশন প্রসেসকে দুটো জিনিস কন্ট্রোল করে, একটা হলো কম্পোজিশন, তার মানে রাফলি কার্বন সিলিকন কতটুকু আছে, এবং দুই নম্বর হলো কুলিং রেট ডিউরিং সলিডিফিকেশন। কুলিং রেটের সাথে আমরা সেকশন সাইজকে রিলেট করতে পারি ভেরি ইজিলি। সো কুলিং রেট যত স্লো হবে গ্রাফিটাইজেশন প্রসেস করার জন্য, যেহেতু এটা ডিফিউশন কন্ট্রোল প্রসেস, তার মানে সিমেন্টাইট ভেঙে যাচ্ছে, তারপরে গ্রাফাইট গুলো আস্তে আস্তে ডিফিউজ করে করে এক জায়গায় গিয়ে জমা হচ্ছে। সো ইট ইজ এ ডিফিউশন কন্ট্রোল প্রসেস, এবং ডিফিউশন কন্ট্রোল প্রসেস মানেই হলো টাইম ডিপেন্ডেন্ট প্রসেস। তার মানে যত স্লো কুলিং হবে তত গ্রাফিটাইজেশন এনকারেজড হবে, তত গ্রে আয়রন তৈরি হবে। কুলিং রেট যত ফাস্ট, গ্রাফিটাইজেশন প্রসেস তত ডিফিকাল্ট হবে, গ্রে আয়রন তত ফর্ম করবে না, হোয়াইট কাস্ট আয়রন তত ফর্ম করবে। সো স্লো কুলিং রেট, increasing tendency to form graphite; rapid cooling rate, increasing tendency to form cementite. So heavy cast iron গুলা খুব সহজেই গ্রে আয়রন হতে পারে। থিন কাস্টিং গুলা যদি তুমি গ্রে আয়রন তৈরি করতে চাও, you have to be very cautious, because thin casting by nature তাড়াতাড়ি সলিডিফাই হয়, so by nature they tend to form white cast iron. সুতরাং তুমি যদি এটাকে গ্রে কাস্ট আয়রন করতে চাও, তাহলে তোমাকে আরেকটা ভেরিয়েবল যেটা আছে সেটা দিকে নজর দিতে হবে, কম্পোজিশন, ঠিক আছে, অথবা এটা কুলিংটাকে তোমার কন্ট্রোল করতে হবে, কুলিং রেট কমায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। সো কনসিকুয়েন্স এর দুটার মধ্যে, গ্রে আয়রন পিস্টন রিং ছোট্ট একটা পিস্টন রিং থাকে, থিন, মূলত মনে হয় 2 মিলিমিটার থেকে 3 মিলিমিটার একটা রিং, সেগুলো যদি করতে চাও গ্রে আয়রনের থিন সেকশন হোয়াইট কাস্ট আয়রন হয়ে যাবে, গ্রে আয়রন তোমার হবে না। তাহলে তোমার গ্রে আয়রন বানাতে গেলে পরে কুলিং রেট তোমার অ্যাডভার্স কন্ডিশনে আছে, সো তোমাকে কম্পোজিশন ইনভার্স কম্পোজিশন তোমার প্রেফারেন্সিয়াল সাইডে নিতে হবে। সো ইট শুড বি হাই কার্বন হাই সিলিকন। তো নরমালি গ্রে আয়রন তৈরি করতে গেলে যে এই অ্যালয়টার জন্য যা কম কার্বন সিলিকন লাগতো, বিকজ অফ ইটস থিকনেস, you have to add more carbon and more silicon. আর হেভি মেশিন পার্টস যেটা অন দ্য আদার হ্যান্ড, যে কম্পোজিশন দিলে পরে গ্রে আয়রন হইতো, এখানে তোমার কম কার্বন কম সিলিকন দিলেও অসুবিধা নাই, বিকজ কুলিং রেট ইজ ভেরি স্লো, ঠিক আছে। সো ইট ক্যান হ্যাভ লো কার্বন লো সিলিকন। White iron used to making malleable iron or even lower carbon silicon, because you have to be absolute sure that no carbon in graphite form is formed. So এটাকে absolutely white iron form করার জন্য তোমার all tendency of forming graphite একেবারে eliminate করতে হবে। So cooling rate should be high, carbon silicon should be as low as possible. Okay, now let's talk about solidification process. আমরা very quickly শেষ করি। সলিডিফিকেশন প্রসেসের মধ্যে এখন সিলিকন যদি দেই, আমি একটা কথা বলেছি, কার্বন মানে কম্পোজিশন গুলো সব বাদিকে শিফট করে, আরেকটা জিনিস করে, সেটা হলো আমরা ইউটেকটিক লাইন এবং ইউটেক্টড লাইন যেটা বলেছিলাম 1140 বা 1147 এর কথা বা 1152 কথা বলেছিলাম, আসলে এটা একটা জোনে হয়ে যায়। তার মানে একটা লাইন তখন আর একটা লাইনে থাকে না, যখন আইসোথার্মাল লাইন হয় না, এটা একটা জোন অফ ইউটেকটিক ফর্ম করে অথবা জোন অফ ইউটেক্টয়েড ফর্ম করে। সো এটা হলো ইউটেক্টয়েড জোন, যেখানে এই ইউটেকটিক জোন, যেখানে ইউটেকটিক রিঅ্যাকশনটা হয় এট এ ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার। সিমিলারলি ইউটেক্টয়েড জোনও একটা ওয়াইড জোনে হয়। তাহলে এখানে আমরা যদি একটা যে কোনো একটা কম্পোজিশন দেখি, ফর এক্সাম্পল এই অ্যালয়টার কথা চিন্তা করি, তাহলে ইনিশিয়ালি এই পয়েন্ট 1 এ অস্টেনাইট ডেনড্রাইট ফর্ম করবে। সো অস্টেনাইট ডেনড্রাইট দিয়ে শুরু হবে সলিডিফিকেশন, 2 এ যখন আসবে তখন অস্টেনাইট ডেনড্রাইট শেষ হয়ে যাবে, তখন শুধু অস্টেনাইট ডেনড্রাইট প্লাস লিকুইড থাকবে। এখন এই লিকুইডটা ইউটেক্টয়েড রিঅ্যাকশন করবে ডিপেন্ডিং অন তোমার ওখানকার আর্টস কেমন আছে, অর্থাৎ এখানে গ্রে কাস্টন করার মতো ফ্যাসিলিটি, অর্থাৎ গ্রে কাস্টন করার মতো অল সুবিধা তোমার এখানে আছে কিনা। যদি থাকে তাহলে ইউটেকটিভ ফর্ম করবে, যে ইউটিটা হবে অস্টেনাইট প্লাস গ্রাফাইট, এবং তখন স্ট্রাকচারটা হবে গ্রে আয়রন আর নোডুলার আয়রন। আর যদি এরকম টেন্ডেন্সি গ্রাফিটেশন টেন্ডেন্সি না থাকে, তাহলে এটা ইউটেকটিভ ফর্ম করবে, সেটা হলো অস্টেনাইট প্লাস সিমেন্টাইট, তখন হোয়াইট কাস্ট আয়রন ফর্ম করবে। সো আসলে কাস্ট আয়রনটা হোয়াইট হবে না গ্রে হবে না নোডুলার হবে, এটা এই জোনের মধ্যেই কিন্তু সব শেষ হয়ে যায়। এই জোনের মধ্যেই আলটিমেটলি ডিসাইড হয়ে যায় এটা কি ফর্মে হয়ে। ওকে, তো 3 যখন ক্রস করলো, তার মানে ইউটেকটিভ ট্রান্সফরমেশন শেষ হয়ে গেল, এন্ড এট দ্য এন্ড অফ সলিডিফিকেশন, ইউটেকটিভ ট্রান্সফরমেশন শেষ হওয়া মানে সলিডিফিকেশন শেষ হয়ে গেছে। তো সলিডিফিকেশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা দুই ধরনের স্ট্রাকচার পাবো, আইদার অস্টেনাইট প্লাস গ্রাফাইট, অস্টেনাইট মানে প্রাইমারি অস্টেনাইট, that is the primary structure.
সো অস্টেনাইট অর আইদার যদি গ্রাফাইট ফর্ম করে গ্রাফাইট হবে অথবা সিমেন্টাইট ফর্ম করে সিমেন্টাইট। সো অস্টেনাইট প্লাস সিমেন্টাইট অর অস্টেনাইট প্লাস গ্রাফাইট এটা ফর্ম করবে, ঠিক আছে। এবং এই 3 থেকে 4 এর মধ্যে বেসিক্যালি সলিড স্টেট ট্রান্সফরমেশন শুরু হবে এখান থেকে। এবং এখানে বেসিক্যালি যা হয় অস্টেনাইট থেকে অস্টেনাইট আমরা যে লাইনটি অস্টেনাইট এরকম হয়ে গেছে, সো অস্টেনাইটের কার্বন সলিউরিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। সো কার্বন সলিউরিটি কমে যাওয়া মানে এক্সেস কার্বনটা বেরিয়ে যেতে হবে। এক্সেস কার্বনটা বের হবে কোন ফর্মে বের হবে ডিপেন্ড করে তোমার স্ট্রাকচারের মধ্যে কি আছে, আইদার গ্রাফাইট আছে আর কার্বাইড আছে। যদি গ্রাফাইট থাকে তাহলে অস্টেনাইটটা বেরিয়ে যাবে কার্বন গ্রাফাইট ফর্মে, আর যদি কার্বাইড থাকে তাহলে অস্টেনাইটটা বেরিয়ে যাবে কার্বাইড ফর্মে। সো বেসিক্যালি যা ছিল তার উপরে এই জিনিসটা তৈরি হয়ে জমজম দেখে। এখন এইখানে ট্রান্সফরমেশন যেটা হবে সেটা নানান ধরনের ট্রান্সফরমেশন হতে পারে, ভেরি কমপ্লেক্স। আমরা ম্যালিভেলেন্ট ফর্মেশনের সময় এটা ডিটেইল আলাপ করব। সো সাম এক্সাম্পল বলতে পারি যে অস্টেনাইটটা আইদার ফেরাইট প্লাস গ্রাফাইট হতে পারে, সো এটা হবে ফেরিটিক গ্রাফাইট আয়রন বা নডুলার আয়রন, অথবা অস্টেনাইট কমপ্লিটলি পারলাইটে ট্রান্সফার হতে পারে, তখন এটা হবে পারলাইটিক। যদি এটা কার্বাইড থাকে তো পারলাইটিক হতে পারে, অথবা তুমি এমন হতে পারে যদি গ্রাফাইট থাকে পারলাইট প্লাস ফেরাইট প্লাস গ্রাফাইট হতে পারে, তখন এটাকে পারলাইটিক ডি আয়রন বলা হয়। সো ডিপেন্ডিং অন কুলিং এন্ড দিস কন্ডিশন এই ধরনের স্ট্রাকচার ফর্ম করবে এবং পাঁচে যাওয়ার পরে সলিড স্টেট ট্রান্সফার শেষ হয়ে গেল। সো দিস ইজ অ্যাবাউট দ্য solidification process of cast iron. মনে হয় দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সো মাইক্রোস্ট্রাকচারের কথা যদি চিন্তা করি তাহলে আমরা বিভিন্ন ধরনের মাইক্রোস্ট্রাকচার পেলাম, হোয়াইট আয়রন, মটলড আয়রন, চিল্ড আয়রন, গ্রে আয়রন, এবং এটা সলিডিফিকেশনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এবং রুম টেম্পারেচার মাইক্রোস্ট্রাকচার রিফ্লেক্ট করে সলিডিফিকেশন যা ফর্ম করছে সেটার উপরে। এটা এবং প্রপার্টি আসলে ওই সলিডিফিকেশন স্ট্রাকচার উপরে ডিপেন্ড করে কি ধরনের স্ট্রাকচার হলো। সো কমন ফেজ যেটা থাকে সেটা হলো গ্রাফাইট থাকবে, সিমেন্টাইট থাকতে পারে, ফেরাইট পারলাইট আছে, স্টিরাইট বলে একটা কম্পাউন্ড আছে যেটা ইউটেকটিক অফ আয়রন এন্ড আয়রন পারলাইট, আয়রন ফেরাইট, সরি আয়রন ফসফাইড। সো ফসফরাস যদি থাকে আয়রন ফসফাইড ফর্ম করে এবং এই আয়রন ফসফাইড আয়রনের সাথে রিঅ্যাক্ট করে একটা কম্পাউন্ড ফর্ম করে, ইউটেকটিক ফর্ম করে, দিস ইজ কল্ড স্টিরাইট। সেটা থাকতে পারে, অস্টেনাইট হতে পারে, যদি আমি হিটিফিন করি তাহলে পরে মার্টেনসাইট ফর্ম করতে পারে। সো এই ধরনের ওয়ান অর মোর স্ট্রাকচার ফাইনালি সেটেল করতে পারে। সো আরো ডিটেইল যদি বলি তাহলে গ্রে আয়রনের মধ্যে লেভেলের গ্রাফাইট মেইন কার্বন ফর্মিং, ম্যাট্রিক্সের মধ্যে ফেরাইট ভ্যালি হতে পারে, ফ্র্যাকচার গ্রেইশ ফ্র্যাকচার হবে, সলিডিফিকেশনে যে স্ট্রাকচারে জেনারেট করে। সো ডাকটাইল আয়রন স্ফেরয়েড ফর্ম করবে, ফেরাইট পারলাইট অস্টেনাইট বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স করতে পারি আমরা, ফ্র্যাকচার সিলভারি গ্রে যেহেতু এখানে গ্রাফাইট প্রডিউস আছে, সলিডিফিকেশনে স্ট্রাকচার জেনারেট করে। হোয়াইট আয়রন সিমেন্টাইট হলো মেইন কম্পোনেন্ট, পারলাইট মার্টেনসাইট দুইটাই হতে পারে, দিস ইজ আ হোয়াইট ফ্র্যাকচার সারফেস, সলিডিফিকেশন এবং মার্টেনসাইট যদি করতে চাই তাহলে হিট ট্রিটমেন্ট লাগবে। মটলড আয়রন যেখানে দুইটাই গ্রেও থাকবে হোয়াইটও থাকবে, সো ল্যামিনার গ্রাফাইট থাকতে পারে অর সিমেন্টাইট থাকতে পারে এন্ড সিমেন্টাইট থাকতে পারে, ম্যাট্রিক্স ইউজুয়ালি পারলাইটিক হয়ে থাকে। সো মটলড স্ট্রাকচার সলিডিফিকেশন হয়। আর ম্যালিবেল আয়রন যেটা সেটা টেম্পার্ড গ্রাফাইট বা টেম্পার্ড কার্বন যাই বলি না কেন, মেইন কার্বন স্ট্রাকচার, ম্যাট্রিক্স ফেরাইটিক হতে পারে, পারলাইটিক হতে পারে, এবং এটা সিলভারি গ্রে বিকজ অফ গ্রাফাইট and it is a heat treated structure. প্রপার্টি লাস্টে যেটা আছে আমরা বলেছি ওয়াইড রেঞ্জে ভ্যারি করতে পারে প্রপার্টি, এবং প্রপার্টি ইজ ডিক্টেটেড বাই মাইক্রোস্ট্রাকচার। Each family is considered a series of alloys. So gray iron এ প্রচুর অ্যালয় সিরিজ আছে, হোয়াইট আয়রনের মধ্যে প্রচুর অ্যালয় আছে, ম্যালিবেল আয়রনের মধ্যে প্রচুর সিরিজ অফ অ্যালয় আছে, এটসেট্রা এটসেট্রা। সো দিস ইজ দ্য কমন। হোয়াইট আয়রন দেখো হার্ডনেস ভেরি হাই, গ্রেটার হার্ডনেস 550 এর উপরে because of the presence of cementite and perlite. So gray iron common application, motor block, piston ring, heavy machine parts, crankshaft, আমাদের যে ম্যানহোলে ঢাকনা যেগুলো বলেছি, এটসেট্রা এটসেট্রা। হোয়াইট আয়রন নরমালি ইউজ করা হয় ম্যালিবেল আয়রন, দিস ইজ দ্য লার্জেস্ট শেয়ার অফ ম্যালিবেল আয়রন ইউজ করা হয়, লার্জেস্ট শেয়ার অফ হোয়াইট আয়রন ইউজ করা হয় ম্যালিবেল তৈরি করতে। এছাড়াও গ্রাইন্ডিং মিডিয়া, আমরা মনে করো সিমেন্ট ফ্যাক্টরিতে যে সিমেন্ট যে গ্রাইন্ডিং করা হয় বা সিরামিক ফ্যাক্টরিতে সিরামিক গ্রাইন্ডিং করা হয়, তার জন্য গ্রাইন্ডিং মেটেরিয়াল ইউজ করা হয় যেগুলো, সেটা হলো হোয়াইট আয়রন বল, ঠিক আছে। So etc. Malleable iron, all pipe fittings, automatic compound, railway inserts, এগুলোর জন্য malleable iron করা হয়। আমাদের দেশে এখনো পুরান ধরনের সিস্টেম অ্যাভেলেবল, সিস্টেম মানে স্ট্যান্ডার্ডস অ্যাভেলেবল, যার কারণে যখন তুমি রেলওয়ে ইনসার্ট, তোমার যদি একটা ফাউন্ডি থাকে, রেলওয়ে ইনসার্ট তুমি সাপ্লাই যদি করতে চাও বাংলাদেশ রেলওয়েকে, তাহলে দেখবা স্ট্যান্ডার্ডের মধ্যে বলা দেওয়া আছে ইট মাস্ট বি মেড অফ malleable iron. যদিও ডাকটাইল আয়রন বেটার প্রপার্টি দেন malleable iron, খরচ কম দেন ম্যানুফ্যাকচারিং malleable iron, তারপরেও তোমার ওখানে বলা আছে malleable iron বিকজ
specification is of outdated standards. এখানে ডাক্টাইল আর্টের অ্যাপ্লিকেশনের মধ্যে যা আছে নেরিভেলনে যা করা যায় সবকিছু এখানে তাই করা যায়, ঠিক আছে, ইভেন ইট হ্যাজ এ stronger properties. Okay, so this is all about general classification of cast iron. কোনো কোশ্চেন যদি থাকে? স্যার, বলো। সিলিকন যখন অ্যাড করা হয় তখন সিলিকন কি করে গ্রাফাইটাইজেশনকে ইমপ্রুভ করে? সিলিকন এখন কিভাবে করে সেটা তো বলতে পারবো না। সিলিকন ইজ, এটা থাকলে পরে এই Fe3C টা ভাঙার টেন্ডেন্সি বাড়ে। সে ডাইরেক্টলি পার্টিসিপেট করছে না ইন ব্রেকিং আয়রন কার্বাইড। তার মানে রিঅ্যাকশনটা এমন হচ্ছে না যে আয়রন কার্বাইড প্লাস সিলিকন ইজ ইকুয়াল টু আয়রন প্লাস কার্বন প্লাস সিলিকন, এই ধরনের কিছু না। কিন্তু এটা থাকে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে টু ব্রেক দ্য আয়রন কার্বাইড। যত বেশি সিলিকন থাকবে তত এটা ভাঙার টেন্ডেন্সি বাড়বে। তো ওকে, ক্যাটালিস্টই মনে হয় পারফেক্ট ওয়ে টু এক্সপ্লেইন ইট, because they don't participate in the reaction but it enhances the reaction. স্যার স্যার প্রেজেন্টেশন নিয়ে একটা কোশ্চেন ছিল। বলো স্যার। প্রেজেন্টেশন তো স্যার বুধবারে। রিপোর্টার স্লাইড গুলো কি স্যার সোমবারের মধ্যে জমা দেব? আমাদের বলছিলাম 2 দিন আগে জমা দিতে হবে, তাইলে আমি যে দেখতে পারি, কারণ তোমাদের মার্কিং করতে হবে, তো মার্কিং করতে বলে আগে থেকে আমি যদি দেখি তাহলে সুবিধা হয়। তো সেই হিসাবে তোমাদেরকে আমি কোশ্চেন 2 দিন আগে বলতে কি সোমবার? ওকে, তোমার বুধবারে আছে, অ্যাট লিস্ট মঙ্গলবারের মধ্যে তো দিবা নাকি? জি স্যার। ওকে, জি স্যার, ঠিক আছে। সো তোমরা সবাই প্রেজেন্টেশনের জন্য প্রিপেয়ার থাকবা। আমি যাকে খুশি তাকে কোশ্চেন মানে প্রেজেন্টেশনের জন্য বলতে পারি। সে যদি বলতে না পারে তাহলে পরে তার আমি সেভাবে মার্কিং করব, তখন আমি আরেকজনকে বলবো ঠিক আছে ও পারলো না, এবার তুমি বলো, ঠিক আছে। আমি শেয়ার করে বলবো না যে তুমি একটু বলো, তুমি একটু বলো, যাতে তুমি 100% পুরো সিলেবাসটা যেন তোমার জানা থাকে, সেই কারণে আমি এই কথাটা বলেছি, ঠিক আছে। যদি একটা সিলেবাস 4 জনে বলো তাহলে পরে তুমি শুধু প্যারাগ্রাফই তুমি শিখলা, বাকিটা শিখলা না। ওকে, জি স্যার। ওকে, তাহলে আজকে শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।